এখন সো ওইখানে কি করা হয়, একটা নিকল প্রিজম থাকে, নিকল প্রিজমের সামনে আবার একটা এই যে পাইপের মতো থাকে, ওই পাইপ তো না, ওটা হলো পোলারিমিটার, একটা যন্ত্র থাকে পোলারিমিটার। ওই পোলারিমিটার যন্ত্রের মধ্যে দিয়ে কি করা হয়, ভিতরে একটা জৈব দ্রাবক টাইপের কিছু থাকে, ওই কাইরাল কার্বন যে যৌগটা, ওই যৌগটা থাকে, সোজা কথা। ওই যৌগটা এখানে আলো পাঠানো হয়, পাঠানোর পর কি হয়, কাইরাল কার্বনের কারণে আলোর তলটা কি হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে যায়। ঠিক আছে, এই কতটুকু ঘুরে গেল এটাই মেজার করার জন্য এই পোলারিমিটার যন্ত্রটা ইউজ করতেছে। ঠিক আছে, মনে আছে এটা? হ্যালো, হ্যাঁ মনে পড়ছে জিনিসটা কি করে? হ্যাঁ হ্যাঁ। কাইরাল কার্বনের কারণে, কাইরাল কার্বনের চার হাতে চার রকমের জিনিস থাকার কারণে যখন আলোটা পাস করা হয় এই জৈব দ্রাবকের মধ্যেই তো কাইরাল কার্বন আছে, তখন এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে যায়। আমাদের আজকে যে কাজটা সেটা হলো এইখানে যে অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, এটা নিয়ে আমরা কাজ করব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, এবং এটা মেজার করার জন্য একটাই যন্ত্র লাগে, সেই যন্ত্রটার নাম কি, পোলারিমিটার। ঠিক আছে, মানে এটা হলো সারফেসটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এই জিরো থেকে যদি উপরের দিকে যায় তাহলে পজিটিভ, আর যদি নিচের দিকে যায়, বেঁকে যায়, তাহলে এটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ। যেমন উপরের দিকে গেলে +2.6 ডিগ্রি, নিচের দিকে গেলে -2.3 ডিগ্রি, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যেতে পারে। আচ্ছা, আর আরেকটা টার্ম একটু রিপিট করি, সেটা হলো আলোক সক্রিয় যৌগ। এটা কি জিনিস মনে আছে? আলোক সক্রিয় যৌগ নামটা না। শুনে কি মনে হইতেছে? আলোর কারণে যেই যৌগটা সক্রিয় হবে। ঠিক আছে, হুম। হ্যাঁ। তো তার মানে সে আলো পাইলে ওই যৌগটা কি করবে, বিভিন্ন অ্যাক্টিভিটি শো করবে, এই জন্য এটাকে বলা হয় আলোক চক্র। এই যে আমাদের পোলারিটি মিটারের মধ্যে যে জৈব দ্রাবকটা রাখবো, বা আমরা কাইরাল কার্বনটা রাখবো, বা কাইরাল যৌগটা রাখবো, ওই কাইরাল যৌগটা আলো পড়লে কি হয়, ও আলোর তলগুলাকে কি করে, বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকায় দিতেছে। তাহলে এই যে কাইরাল কার্বন বা কাইরাল যৌগ যেটা, ওইটা কি 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 বলতে পারি, আলোক সক্রিয় যৌগ, কারণ ও আলোর উপস্থিতিতে কি করতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে আলোটাকে বাঁকায় দিতে পারে, এক এক অ্যাঙ্গেলে। এই জন্য এটাকে আলোক সক্রিয় যৌগ বলা হয়। মনে পড়ছে বা হ্যাঁ ব্যাপারটা বুঝছেন কিনা? তাই হবে। আর বুঝছি। আলোক নিষ্ক্রিয় যৌগ কোনটা? তাহলে তার উল্টা জিনিস, যেটা আলোর হুম। যদি আসে, সে কি করবে না, কখনোই কোনো অ্যাক্টিভিটি শো করবে না। তার মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ও সবসময় 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই চলে যাবে। তাহলে আমি কিভাবে বুঝবো কোনো কিছু আলো নিষ্ক্রিয় কিনা? যদি যদি আলোর দিক পরিবর্তন 0 ডিগ্রি হয়, যদি আলো, এটা লিখে রাখবেন, দিক পরিবর্তন, কারণ এটা আমাদের আজকে টপিকের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো। যখন আমি বলবো আলো সক্রিয় যুগ, আপনাকে বুঝতে হবে ওটা পোলারিমিটার নিয়ে কাজ করব। আর এখানে আলো নিষ্ক্রিয় মানে এখানে পোলারিমিটারের মধ্যে যে জৈব দ্রাবকটা আছে, সেটা কোনো দিক পরিবর্তন, সেটার কারণে আলোর কোনো দিক পরিবর্তন হবে না। যদি আলোর দিক পরিবর্তন 0 ডিগ্রি হয়, তবে সেটা নিষ্ক্রিয় যৌগ, আলোক নিষ্ক্রিয় যৌগ, মানে আলোর কারণে সে কোনো ক্রিয়া করবে না বা কাজ করবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হলো উপরিস্থাপনীয়। এই টার্মটা মনে আছে কিনা? উপরিস্থাপনীয়। আমার শোনা শোনা লাগতেছে না। আচ্ছা, আহ, আচ্ছা, এটা হলো নন সুপার, আমি আবার সাপার লিখতেছি, রাইটার কাউন্ট খিদা লাগছে, নন সুপার উচ্চারণ একটা ইম্পসিবল, সুপার ইম্পসিবল। বুঝছেন? ইম্পোজ কথাটা মানে বুঝেন, মানে একটারে আরেকটার উপর চাপায় দেওয়া। হ্যাঁ, সুপার ইম্পসিবল মানে আহ, আমি বলি ব্যাপারটা, আপনারা সর্বসম পড়ছেন না? সর্বসম, হ্যাঁ। সর্বসমতে কি করা হয়, একটা ত্রিভুজকে একটা ত্রিভুজের উপরে ধইরা জোর করে উপরে একটা বিন্দু হুম আরেকটা হুম। বিন্দুর উপরে পড়ে, প্রত্যেকটা পয়েন্টের উপরে পড়ে, প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহুর উপরে পড়ে,
ওইটাকে বলা হয় সুপার ইম্পোজিবল, মানে একটাকে আরেকটার উপর একদম পুরাপুরি বসাতে ভাবে মিলে যাবে। আমরা বাম হাতটা যদি ডান হাতের উপর রাখি, ঠিক আছে, একটা আরেকটার উপর, তখন এটা হলো সুপার ইম্পসিবল, মানে দুইটা তালু যদি আমরা পরস্পর টাচ করি। কিন্তু আমি যদি এমন ভাবে রাখি, দুইটা হাত এরকম ভাবে রাখি, এলিয়েনের হাত হয়ে গেছে, ঠিক আছে, মানে আমরা একটার উপরে আরেকটা রাখবো না, এটাকে যদি সোজা এটার উপরে আমরা হাতটাকে সরায় এটার উপর রাখি, তার মানে আমার বুড়ো আঙ্গুলের উপর আমার কনিষ্ঠ আঙ্গুল যদি থাকে, তখন কি এই হাত দুইটা কি একদম মিলে যায়, প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টের উপর কি পড়ে? না। বুঝতে পারছেন ব্যাপারটা? হুম। হ্যাঁ, মানে তালুর সাথে তালু মিক্স হবে না, মানে একটা পিঠের সাথে আরেকটা তালু থাকবে, মানে একটা হাতের উপর আরেকটা হাত রাখলে যেরকম, ঠিক আছে, মানে হ্যান্ডশেকের মতো না, উল্টাটা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এটা হলো হ্যাঁ। নন সুপার ইম্পোজেবল, মানে উপরি স্থাপনীয়, মানে উপরে স্থাপন করা যাবে না, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা। কথাটা কি বুঝতে পারছি কিনা? অপরিস্থাপনীয়, হ্যাঁ। ঠিক আছে। আপনাদের বাংলা এটা লিখতে হবে, তো এটা একটু প্যারা দেয়, উপরিস্থাপনীয়, ঠিক আছে। অ আরো শেষ হয় নাই, উপরিস্থাপনীয় মিরর ইমেজ, উপরিস্থাপনীয় মিরর ইমেজ। এখন মিরর এটা ইমেজ আবার বাংলা কি ইংলিশেই। মারছে রে, এটা বাংলাটা কি? দর্পণের প্রতিচ্ছবি, অপরিস্থাপনীয় দর্পণের প্রতিচ্ছবি, এরকম কিছু একটা বাংলা। একটু দাঁড়ান, আমি আপনাদের বইটা দেখে ভুলে গেছি। আমি কি রেকর্ড অন করছি? হ্যাঁ, অন। আচ্ছা, একটু দাঁড়ান। রামেশা, আমার বই নাই, খুঁজে পেতেছে। ও, পাইছি পাইছি পাইছি। আহ, আপনাকে বইয়ের পেজ নাম্বারটা বলি, পুরো বুঝাটা কি করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাইরাল কার্বন নিব আর কাইরাল যৌগ নিব, COOH, এখানে হাইড্রোজেন, এখানে CH3, ঠিক আছে, আর এখানে হলো OH। এখন এটার সামনে আয়না রাখুন, মানে খায়া দেয় কোনো কাজ নেই, নিজে আয়না দেখি না, এই যৌগের আয়নাতে বসাইতে, মানে আমার মাথার মধ্যে কি আছিল যে আয়না একটা যৌগের সামনে বসাই। জানি আচ্ছা, না। এখন আমরা ফার্স্টে কি করব, কার্বনটাকে লিখবো, লেখার পর হুম। যেটা রাইট সাইডে ছিল সেটাকে কি করব, আয়নাতে দেখলে লেফট সাইডে দেখবো, লেফট সাইডে। হুম। আর যেটা লেফট সাইডে ছিল সেটা এখন চলে যাবে রাইট সাইড। রাইটে। আর উপরের দুইটা কিন্তু আগের মতোই থাকবে, কিন্তু অনেকে এটা একটা বইয়েও এটা ভুল করে আসলে, মানে আনফরচুনেট, এটা কি CW যদি ডান দিকে থাকে, এটা কি উল্টা দিকে দেখানো উচিত না, এই পাশে? হ্যাঁ। বইয়ে কিন্তু এটা ভুল দেওয়া, হ্যাঁ। আর CH3 টা এই পাশে আছে, CH3 হবে এরকম উল্টা দিকে, আচ্ছা। বুঝতে পারছি। হুম। আনফরচুনেটলি বই একটা এক্সপ্লেনেশন দিছে, ওটাও ভুল। এরপরে আহ কি এক আচ্ছা, বিপদ। উল্টো হবে তো সেম ইন H3 আর CH3। হ্যাঁ, সেম জিনিস, কিন্তু আপনি ইমাজিন করেন যে উম, আহ, যদি আপনি আয়নাতে দেখতেন দুইটা কি উল্টা, মানে এটা যেভাবে আছে, এটা কি কি সেম এভাবেই দেখতে পাইতেন? বই যেভাবে দিছে COOH কি এভাবেই দেখতেন? না, না। উল্টা দেখতেন না, উল্টা। এই জন্য। হুম। আচ্ছা, খুবই বাজে একটা ডেফিনেশন লেখা আছে, এটা তোলা শেষ? না। আচ্ছা, শেষ করো। আর এখন দেখেন তো এটা কেন অপরিস্থাপনীয়, এটাকে ধরে যদি একদম সোজা ধরে এটাকে কেমনি যেন এটা লেখা যায় কিভাবে,
বললাম কি কাজ? আচ্ছা তোলা হয়েছিল আপনার এটা? হ্যাঁ হয়েছে। আচ্ছা এই সিস্টেমটা আমি এটা পারি না, ওটাতে এটা বোঝানো যেত যে কিভাবে একটা আরেকটার উপর ফেললে। আপনি যদি একদম এটাকে পুরো এই পার্টটাকে ধরে এটার উপর রাখেন তখন কি হবে? কোনটা কার উপর পড়বে? এই হাইড্রোজেনটা পড়বে কার উপরে? এই ওএইচ এর উপর পড়বে। ভাঁজ হুম। করবো না কিন্তু, ভাঁজ করে না, মানে একদম ধরে এই বরাবর যদি নিয়ে আসি তাহলে হাইড্রোজেন পড়বে এই বরাবর, সি ডাবল এইচ, সি ডাবল এইচ এর উপর পড়লো, কিন্তু এখানে হাইড্রোজেনের সাথে কে পড়বে? এই যে ওএইচটা পড়বে, তাহলে এই ওইচ। বরাবর থাকবে। তাহলে এটা কি উপরিস্থাপনীয় হইলো? উপরিস্থাপনীয় না, এটাকে বলবো আমরা না। অউপরিস্থাপনীয়। ঠিক আছে, এটা কি বলা হয়? অউপরিস্থাপনীয় প্রতিবিম্ব। পুরা জিনিসটাকে মিরর ইমেজ আর কি। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আর বইয়ে একটা খুবই বাজে ডেফিনেশন লিখে রয়েছে, দেখেন যে যে আলোক সমাণু দ্রবণ তল সমাবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরায় তাকে ডানভূমি বা ডেক্সট্রো রোটেটরি সমাণু বলে, এবং একে ডি প্লাস দিয়ে চিন্তা করে। এটা পুরোপুরি ভুল। ঠিক আছে, এটা মানে এতদিন হয়েছে এটা ঠিক করে নাই, সেই আমাদের সময় থেকে এটা ভুল লিখে রাখছে। যাই হোক, আমরা ভুলটা শিখবো না, কারণ ভুলটা শিখলে আমাদের পরে ঝামেলা হবে, কোনো কিছুই আমরা বের করতে পারবো না। তো এটার জন্য একটা রুল আছে, এটা হলো আমি নাম দিচ্ছি এটা করণ জোহর রুল। ঠিক আছে, করণ হ্যাঁ। জোহর। ঠিক আছে, কারণ হলো এটার নাম হলো সিআরএন রুল, সিআরএন। হ্যাঁ, আচ্ছা, এখন সিআরএন কেন বলা হয়েছে সেটা আগে একটু বুঝে আসে। সি কেন, আর কেন, আর এন কেন? সি দিয়ে কি বোঝানো হয়? সি দিয়ে বোঝানো হয় সি ডাবল এইচ, তারপরে যদি সিও, সিও মানে কি? কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল যৌগ। আর সিএইচও কি? অ্যালডিহাইড। আচ্ছা, হুম। এগুলাকে কেন সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? কারণ শুরু হয়েছে কি দিয়ে? সি দিয়ে, এই জন্য এগুলো সি সি বোঝানো হয়েছে। আর আর দিয়ে কি বোঝানো হয়? ইউজুয়ালি আমরা অ্যালকাইল গ্রুপকে বুঝাই, অ্যালকাইল। হ্যাঁ, কিন্তু সিক্স। এখানে অ্যালকাইল অথবা হাইড্রোজেনকেও বোঝানো হবে আর গ্রুপ দিয়ে। আর এন দিয়ে বোঝানো হবে নাইট্রোজেন রিলেটেড গ্রুপ। নাইট্রোজেন রিলেটেড গ্রুপ যেমন অ্যামিন, NH2, Cl, OH, এই তিনটা পড়বে আমাদের এন এর মধ্যে। তো আপনি যদি এই দুইটা মনে রাখেন, এনটা মনে রাখার কোনো দরকার নেই, এনটা একটু ভেজেল লজিক। ঠিক আছে, হুম। ডিফারেন্সিয়েট করতে পারছেন তিনটার মধ্যে? সি আর এন। হ্যাঁ। ওকে, তোলা শেষ এটা? মানে না। সোজা কথা, নাইট এন কোনটা হবে এটা সাইডে এভাবে লিখে রাখবেন, সি নাই, সি থাকবে না, সোজা কথা, তাইলে হবে এন, সি থাকবে হুম। না, কার্বন থাকবে না। আর যেটা হলো এটা প্রথমটা যেটা কার্বন, কার্বন আছে এমন কি গ্রুপ বলে এগুলোকে? ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকবে। মানে এগুলোকে আমরা কি বলি? ফাংশনাল গ্রুপ বলি না সবগুলোকে, হ্যাঁ। বা কার্যকরী মূলক বলি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, যে সিআরএন রুলটা কিভাবে আমরা অ্যাপ্লাই করি সেটা শিখব। ডান, একটু তোলা হচ্ছে? হ্যাঁ হয়েছে। সো আমরা প্রথমে একটা যৌগ নিব, সি, সি ডাবল এইচ, নিচে যা লিখবো আরো অনেক কিছু, তারপর এখানে হাইড্রোজেন, এখানে আবার কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে কার্বন, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে আবার CH3। এখন এত বড় একটা যৌগ থাকলে কিভাবে অ্যাপ্লাই করব? ঠিক আছে, প্রসেসটা একটু লিখে রাখতে হবে। প্রসেস টু অ্যাপ্লাই করণ জোহরের রুল, কারণ সিআরএন রুল, এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব?
আচ্ছা, তোলা শেষ এতটুকু? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখেন তো, এখানে কয়টা কাইরাল কার্বন আছে? এখানে কয়টা মানে কাইরাল কার্বন আছে? কাইরাল কার্বন বলছি, হ্যাঁ, পুরাটা একটা কি কাইরাল যৌগ, কিন্তু আমরা হুম, বলছি কয়টা কাইরাল কার্বন আছে। 3টা। গুড, 3টা, হ্যাঁ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা। এখন আমাদের প্রথম কাজ হবে আহ এগুলার, ওই যে আমরা নামকরণের সময় নাম্বারিং করতাম, ঠিক আছে? তো নামকরণের সময় যখন নাম্বারিং করি তখন হুম, আমরা পাওয়ার বেসিসে, যেটার পাওয়ার সবচেয়ে বেশি শক্তিশালী ওখান থেকে শুরু করি। এখন দেখেন তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে? COO যেটা, সবচেয়ে বেশি, COO যেটা আছে সেটা। হ্যাঁ, সি ডাবল সবচেয়ে পাওয়ারফুল। তাহলে ওইটা থেকে আমার নাম্বারিং শুরু করতে হবে, ঠিক আছে? সো ফার্স্টে দেখবো 1। সবচেয়ে পাওয়ারফুল কার্যকরী মূলক কোনটা। সবচেয়ে পাওয়ারফুল কার্যকরী মূলক কোনটি? এটা দেখবো। এখানে সি ডাবল এইচ সবচেয়ে পাওয়ারফুল। এখন এখানে আমার কি করতে হবে, 1 নাম্বার তো আমি এটা দিলাম, দেওয়ার পর 1 নাম্বার থেকে সবচেয়ে দূরে যে কার্বনটা আছে, এখান থেকে সবচেয়ে দূরের কার্বন কোনটা? এটা তো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে? তাহলে এই যে 5 নাম্বারে হুম, যেটা, ঠিক আছে, এইটাতে আমাকে সিআরএন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে কথাটা কি লিখবো, 1 নাম্বার কার্বন থেকে সবচেয়ে, সবচেয়ে দূরে। হ্যাঁ, এগুলো বইয়ে লেখা নাই তো এই কারণে আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা। সবচেয়ে দূরের কার্বনে বা দূরের কাইরাল কার্বন, দূরের কাইরাল কার্বনে, ও আমি তো একটু ভুল করছি, কাইরাল কার্বন না, তাহলে কাইরাল কার্বন তো এটা, এটা তো কাইরাল কার্বন, এটা তো কার্যকরী মূলক, সরি। তো আমাকে দেখতে হবে কাইরাল কার্বন, মিস্টেক। তাহলে 4 নাম্বার, 4 নাম্বার এটা সবচেয়ে দূরের কাইরাল কার্বনে সিআরএন রুল অ্যাপ্লাই করব। হুম, এখন আহ, কিভাবে তাহলে অ্যাপ্লাইটা করব সেটা আমাদের দেখতে হবে। প্রথমে তাহলে এটাকে কি ধরবো, এটা ওই যে আমরা মাত্র শিখে আসলাম, প্রথমটা কি আছে, কার্বন আছে, এটা একটা কার্যকরী মূলক, তাহলে এটাকে কি ধরবো, এটাকে কি ধরতে হবে, সি ধরবো। এভাবে লিখে রাখেন, এটাকে তাহলে সি ধরবো, ঠিক আছে? তাহলে করণের, এই যে সিআরএন এর সি পেয়ে গেছে, এখন কাকে কাকে লাগবে, আর লাগবে আর এন লাগবে, ঠিক আছে? তাহলে এখানে এটা ধরা শেষ। আর আমরা মার্ক করব কোনটাকে, এই যে এই পুরাটাকে। কেন এটাকে মার্ক করলাম, কারণ আমরা বলছি যে সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন থাকবে সেটা নিয়ে কাজ করবে, তো কাইরাল কার্বনের পুরাটাকে নিয়ে কাজ করতে হবে। তো এটাকে সি ধরলাম। এখন হাইড্রোজেন আর সিএস3, এই দুইটার মধ্যে কোনটাকে আর ধরবো? হাইড্রোজেন CH3। সিএস3 এর মধ্যে, হ্যাঁ, সিএস3 কে আর ধরতে হবে, ঠিক আছে? হুম, সিএস3 কে আর ধরবো। আচ্ছা, আর যদি আমার সিএস3 না থাকতো, এটাও লিখে রাখেন, সিএস3 না থাকলে তখন, সিএস3 না থাকলে তখন হাইড্রোজেনকে কি ধরতে হতো, আর ধরতে হতো। আর তাহলে এটাকে এখন আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে সি শেষ, আর শেষ, আর একটা জিনিস বাকি, সেটাকে নাইট্রোজেন। তাহলে এই যে এন। কার্বনের এখানে একটা কি আছে, একটা ওএইচ আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো, মানে এন ধরবো, ওকে?
বুঝতে পারছি? কোনটাকে এন এগুলাকে, ধরবো? হ্যাঁ এই যে ওইচ ওএইচটা, কে? হ্যাঁ কারণ হাইড্রোজেন আর সিএইচ3 তো কাজ শেষ, আর এই কাইরাল কার্বনের সাথে আর একটা কম্পাউন্ডই বাকি যৌগ হুম, কার্যকরী মূলক, সেটা হলো ওএইচ। এগুলাকে কিন্তু আমরা ধরবো না, মাথায় থাকে যেন, আমি মাঝখানের গুলাকে ধরবো না। আমরা শুধু কি করব, আচ্ছা। প্রথমে যে কার্বনটা থাকবে সেটা থেকে সবচেয়ে দূরের কার্বন, এই যে COOH এর সবচেয়ে দূরের কাইরাল কার্বন হলো এই কার্বন, এইটাতে আমরা কারেন্ট গুলো অ্যাপ্লাই করব। প্রথমটাকে তো সি ধরবো, ধরার পর এইখান থেকে খালি আর আর এনটা বের করার ট্রাই করব, আর কোনো কাজ নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ হবে আহ, এটা একটু আলাদা করে এরকম বক্সের মধ্যে লিখে রাখুন। আচ্ছা, এখন আমার কাজ হবে সি থেকে এন এর দিকে হাত ঘোরাবো, সি থেকে এন এর দিকে হাত ঘোরাবো। কারণ কি, কেন সি থেকে এন এর দিকে হাত ঘোরাবো? কারণ আমাকে বসে সি আর এন আমাকে সিরিয়ালি খুঁজে বের করতে হবে, সি এর পরে কে, আর এর পরে কে, এন এর পরে। তাহলে প্রথমে হলো সি, এই যে। হুম, আচ্ছা, এটা আপনি লিখে শেষ করেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আছে সি, আর কোথায় আছে, এই জায়গায়। তাহলে সি এর থেকে আর এর দিকে হাত ঘোরাবো, মানে সি, তারপরে আর, আর এর পরে এন কোন দিকে, এই যে এইদিকে, এই যে। বুঝতে পারছেন হাত ঘোরানোটা? হুম, সি আর এন, এইদিকে, সি থেকে এন এর দিকে হাত ঘোরানো। তারপরে ঘোরানোর পর এটা কোন ডিরেকশন হলো, ঘোরানোর পর, অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস, অ্যান্টি ক্লকওয়াইজ পাওয়া গেল, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন পাওয়া গেল। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে এটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ডি দিয়ে পাওয়া গেল, এটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করবো, বড় ডি। বুঝতে পারছি? আপনাদের বইয়ে যে হুম, ডানের জন্য ডেক্সট্রা রোটেটরি লিখছে, এটা অ্যাকচুয়ালি ভুল। ডান দিকে ঘুরলে ডেক্সট্রা, কোন ডান দিকে ঘুরবো, কিসের বেসিসে ডান, পুরো জিনিসটা কনফিউজিং। লিখছি। ওকে, আর যদি তাহলে সিআরএন যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে কোন দিক ডিরেকশন হবে বলেন তো? ক্লকওয়াইজ ঘুরলে এল ডিরেকশন হবে, ক্লকওয়াইজ ঘুরলে এল। এল দিয়ে বুঝাবো। ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে আমরা আরেকটা যৌগ দেখি, তাহলে আমাদের একটু বুঝতে শুরু হবে। ধরেন এটা COH, CH3, হাইড্রোজেন, আর এখানে COOH, আর এখানে হলো COOH, CH, CH3, দেন এখানে হলো OH। তাহলে এটা একটা, ফার্স্টে আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আপনি তুলে শেষ করেন। হুম, হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এবার তাহলে এটা একটা কাইরাল কার্বন কিনা ফার্স্টে এটা দেখতে হবে। এটা অবভিয়াসলি এটা কাইরাল কার্বন, 4 হাতে 4টা জিনিস শেষ। এরপরে এখন আমাকে কার্বন রুল অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য কি করতে হবে, প্রথমে এই যে এটা, এটাকে আমরা ওয়ান, তাহলে এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, সি। হুম, তারপরে কোনটাকে আর,
CH3 হ্যাঁ এটাকে আর, আর এটাকে এন। N তাহলে হাত ঘুরালে সি আর এন, তাহলে এটা কি হবে? ডি। এটা হুম রোটেশন হবে ডি। D এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে? আমরা সি ডাবল এইচ কে প্রথমে পাবো, তারপরে কাকে পাবো? সিএইচ3 কে পাবো, তারপরে ওএইচ কে পাবো। ঠিক আছে, ডিরেকশনে মানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্রথমে সি কে পাবো, তারপরে আর কে পাবো, আর এন কে পাবো, ঘুরায় না। আচ্ছা, মানে কেউ যদি এরকম সার্কুলার ওয়েতে বসে তখন তাদেরকে কিভাবে পাওয়া যেতে পারে? এরকম একটা রোটেশন টাইপের। হ্যাঁ, এইখানে যদি আমরা দেখি এটার ক্ষেত্রে, তাহলে এটা হবে সি, হ্যাঁ, তারপরে এটা হবে কি আর, আর এটা হবে এন। তাহলে আমার N নিয়ম কি? সি থেকে এন এর দিকে হবে, সি থেকে এন এর দিকে। এবার কিন্তু উল্টা দিকে বসছে, অন্য জায়গায় বসছে। আগে বসছিল এন, ওয়েজ বসছিল ডান দিকে, এবার ওয়েজ তাহলে কোন দিকে বসতেছে? বাম দিকে বসছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? একটা গোল টেবিল যদি হুম আমরা চিন্তা করি, তাহলে সি, তারপরে আর, আর এন। আর এখানে গোল টেবিলটা যদি চিন্তা করি সি আর, আর এনটা, তাহলে এখানে দেখেন আমাদের পজিশনটা কিন্তু বদলায় যেতেছে। change ঠিক আছে, তো এটা হলো ডি, আর এটা হলো এল, এটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে ডি আর এল দিয়ে আসলে আমি তাদের কি বুঝতেছি? পজিশন বুঝতেছি, বা তাদের স্ট্রাকচারটা ডান দিকে হবে না বাম দিকে হবে, ওয়েচ এর পজিশনটা, এটা বুঝতেছি। ঠিক আছে, তাহলে ডি আর এল দিয়ে কি বুঝাইতেছে? স্ট্রাকচার বুঝায়। এটা দিয়ে কি আমরা রোটেশন বুঝবো? এটা দিয়ে কিন্তু কোনো রোটেশন বুঝাইতেছে না, যদিও এখানে রোটেশন নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা আসলে স্ট্রাকচার বুঝায়। ডি আর এল দিয়ে স্ট্রাকচার বুঝায়, রোটেশন না। ওকে, হুম শেষ হয়ে গেছে এটা বলো? না yes এবার আমরা দেখবো হলো আপনাদের বইয়ে যেটা লিখছে, ছোট ডি আর ছোট এল, এই দুইটা জিনিস কি। ঠিক আছে, এটা ফুল ফর্ম গুলো same আমরা না একটু লিখে নিব। স্মলার ডি দিয়ে হলো ডেক্সট্রো রোটেটরি, রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। ঠিক আছে, ডেক্সট্রো কথাটা বুঝবে, তারপরে রোটেটরি, ঘুরবে। এটার বাংলা করছে ওরা যে ডান ঘূর্ণি। আর এল দিয়ে বোঝানো হয় ল্যাবরেটরি, ল্যাবরো রোটেটরি, রোটারি, ও রোটেটরি, সরি, দুইটাই রোটেটরি, ল্যাবরো রোটেটরি। এটা তাহলে হলো বাম ঘূর্ণি। প্রথমটা কি ডেক্সট্রো, তারপর রোটেটরি, রোটেটরি, ওই দেন লেভোরো রোটেটরি। কি লিখতেছি? রোটেটরি। এখান থেকে হলো ডি আর এল কথাটা আসছে। হুম তো ওরা ব্যাখ্যাটা যেটা দিছে, আলো যদি আইসা পড়ে তাহলে তলটা এরকম থাকবে, আর আলোর তলটাকে সে এরকম ডান দিকে যদি ঘুরে দেয়, এটাকে বলবো আমরা ডি। এটা হলো ডান দিকে ঘুরে দিছে, ওরা এটাকে ডান দিক ধরছে। আর বাম দিক হবে কোনটা? এই যে এই পাশটা। আলোর তলটাকে যদি সে সোজা আসতেছিল, এটাকে বাম দিকে ঠেলা দিয়ে এই পাশে পাঠিয়ে দিল, তখন এটাকে আমরা কি ধরবো? এল। ঠিক আছে, বা লেভরো হুম রোটেটরি। আর আচ্ছা, ডেক্সট্রো রোটেটরিকে প্লাস দিয়ে ইন্ডিকেট করা হয়, আর লেভরো রোটেটরিকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হয়। দুইটাই, হয় ডি দিয়ে রিপ্রেজেন্ট করবেন, অথবা প্লাস, অথবা এল দিয়ে রিপ্রেজেন্ট করবেন, অথবা কি মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এবং এইটা মেজার করার জন্য
আপনার শুধু একটা যন্ত্রই কাজে লাগবে, সেটা হলো পোলারিমিটার। পোলারিমিটার যন্ত্র দিয়ে এটা মেজার করা যায়, নর্মালি এটা মেজার করা যায় না। আর ওই বড় ডি আর বড় এল দিয়ে কি মেজার করা যায়? স্ট্রাকচার মেজার করা যায়, ঠিক আছে? সো এটা যদি কেউ আমাকে বলে যে আমার কেউ স্মলার ডি আর স্মলার এল বা পজিটিভ আর নেগেটিভ, হ্যাঁ, ঘূর্ণনের দিকটা পজিটিভ হবে নেগেটিভ হবে, এটা আমার কেউ বের করে দেন, কেউ এই জগতে কেউ নেই এটা তোমার বের করে দিতে পারবে, ঠিক আছে? কারণ এটা বের করার জন্য আমার একটা যন্ত্রই লাগবে, সেটা হলো পোলারিমিটার যন্ত্র লাগবে। এবং এই প্লাস আর মাইনাস দিয়ে আসলে কি বোঝানো হইতেছে? এদের ডিরেকশন গুলা বোঝানো হবে, ঠিক আছে? ডি এর জন্য প্লাস, এল এর জন্য মাইনাস, এই দুটা ডিরেকশন বোঝানো হবে। এবং আনফরচুনেটলি আপনাদের বইয়ে অনেকগুলো ভুল আছে। ডি ল্যাকটিক অ্যাসিড লিখছে, ওরা লিখছে যে ডি ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ভুল। ওরা লিখবে হলো ডি ল্যাকটিক অ্যাসিড। যাই হোক, এখন কিছু করার নেই, বইয়ে যেটা আছে ওটা অনুযায়ী আমরা অ্যাপ্রোচ করি। ওরা ওই ঘূর্ণনের দিকটা ধরে কাজ করছে, হ্যাঁ। যেমন আমরা প্রথমে যদি একটা যৌগ নেই, সি সি ডাবল এইচ, হাইড্রোজেন ওএইচ, আর এখানে হলো সিএস3। এটাকে ওরা নাম দিছে প্লাস বা ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটার যে ইমেজটা পাওয়া যায়, এটাকে আমরা নাম দিব সিএইচ ওএইচ সি ডাবল এইচ, আর এখানে সিএস3। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, আমি এই যে এখানে যে ছবিটা আঁকছি না, এই যে এই ছবিটা, এটা হলো প্লাসের জন্য। এটাকে এখন যদি একটু সোজা করে দিই, তাহলে দেখতে কিরকম লাগবে? এরকম লাগবে না? এটাকে বুঝতে পারছেন? আপনাদের বইয়ে দেখবেন এই ছবিটাই দেওয়া আছে। তাহলে এটা হলো ডি এর জন্য, পজিটিভের জন্য। আর নেগেটিভ জন্য তাহলে কেমন হবে? এই যে এই পাশেরটাকে উল্টা। উল্টা। তাহলে এটা হলো নেগেটিভের জন্য এই পাশে, লেফট সাইডে, এভাবে করে দেখাইছে। এটাই ওরা বলছে যে ডান দিকে ঘুরায় দিবে, অথবা কি করবে, বাম দিকে ঘুরায় দিবে আলোর তলটাকে। এটাকে ওরা বলতেছে এল ল্যাকটিক অ্যাসিড। আর এই যে এটা হলো তাহলে কিসের যৌগ? এটা হলো এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। দুটার ডিফারেন্স, এর বাইরে কিছু নাই আসলে, ঠিক আছে? মানে ওইচটার উপর ডিপেন্ড করে কোন সাইড হবে। ও আচ্ছা, আমি তো ভুল লাগছি, সরি সরি মনীষা, কিন্তু ভুল লাগছি। এইচ আর ওএসটা উল্টা দিকে হবে না? এসটা তো এই সাইডে আর ওএসটা এই সাইডে, সরি, উল্টাই গেছে। না, এটা কারো উপরই ডিপেন্ড করতেছে না, এটা তো মেশিন দিয়ে মেজার করতেছে, এটা তো আর আমরা জানি না, এটা তো আর বের করতে পারবো না আসলে। হ্যালো, আচ্ছা। এবং এটার খুব পপুলার একটা ইয়ে আছে, এটা হলো +2.3 ডিগ্রি রোটেট করে, আর এটা করে -2.3 ডিগ্রি। লিখে রাখেন এই দুটো অবজেক্টিভে আসে কত ডিগ্রি ঘুরায়, বা 2.24, এটাও 2.3 ডিগ্রি অথবা 2.24, এক এক বই এক এক রকম দেয়া আছে। আচ্ছা, এটা গেল আমাদের ডি আর এল নিয়ে কাজ, ঠিক আছে? এত টাইম লাগে কেন আমার পড়াইতে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব এনানসিওমার, ঠিক আছে? এটা পড়ায় মনে হয় আগে তো পাবো, এনানসিওমার। এনানসিওমার এটা
এটা আমি পড়ি হলো এনানের আয়না। এনানের আয়না। এনানের আয়না কেন বলি একটু বুঝাইতেছি। কি বলে, এটার হলো মিরর ইমেজ পাবো। এটার মেইন ক্রাইটেরিয়া হলো এটার মধ্যে আপনি কি পাবেন, মিরর ইমেজ পাবো বা পাওয়া যাবে। এটা হলো মেইন ক্রাইটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, আর ঘূর্ণন কোণ সমান কিন্তু বিপরীত। ঘূর্ণন কোণ হবে সমান কিন্তু বিপরীত। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এটা একটু কঠিন। সমমোলার মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়। সমমোলার মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়। এগুলা যাদের হবে তাদেরকে আমরা বলবো এনানসিওমার, অথবা আরেকটা নাম আছে এনানসিওমর। এনানসিওমর, ম রেফ, এনানসিওমর। আচ্ছা, শেষ এটা। না, আচ্ছা, এগুলোতে একটু পয়েন্ট দিয়ে লিখেন 1 2 and 3, তাহলে পরে ব্যাখ্যাগুলোতে সুবিধা হবে। হয়েছে। আচ্ছা, প্রথমে বলছে কি মিরর ইমেজ। ফার্স্টে মিরর ইমেজ থাকবে। তো আমরা মিরর ইমেজের মাত্র একটা উদাহরণ দেখে আসছি না, ওইটা দিয়ে এক্সাম্পলটা দিব। COOH দেন OH, যেটা ল্যাকটিক অ্যাসিড আর কি, ঠিক আছে। আর নিচে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড CH3। এটা আমরা কি শিখছিলাম, ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এটা ছিল ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটার যদি আমরা এখন একটা আয়না বসাই, তখন এখানে কি পাবো আমরা, এল ল্যাকটিক অ্যাসিড। বইয়ে যদিও এখানে বড় স্মল আর আর স্মল ডি দিছে, এটা হবে অ্যাকচুয়ালি বড় ডি আর বড় যাক ইয়ার করা। এখানে CH3 CH, আর এখানে COOH, আর এখানে হলো OH নাকি। হ্যাঁ, আচ্ছা, আপনি ওএইচটা এই পাশে দেন আর এই পাশে দেন, ল্যাকটিক অ্যাসিড কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। যে পাশে লেফটে দেন আর রাইটে দেন, বইয়ে হয়তো বা এইচটা ডান পাশে দেওয়া আর ওএইচটা লেফট সাইডে দেওয়া, ওটা কোনো ম্যাটার না, একই জিনিস। আচ্ছা, এখন ভালো করে দেখেন এটা এটার কি মিরর ইমেজ কিনা। এই ল্যাকটিক অ্যাসিড দুইটা পরস্পরের কি ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, এরা পরস্পর কি মিরর ইমেজ? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ফুলফিল করছে। ওকে, তারপরে 2 নাম্বার ক্রাইটেরিয়াতে কি বলা আছে, ঘূর্ণন কোণ সমান কিন্তু কি হবে, বিপরীত, ঠিক আছে। এদের ঘূর্ণন কোণ কত ডিগ্রি আমরা পেলাম, ডি ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন কোণ কত, 2.3 এটা।
2.3, হ্যাঁ, কিন্তু প্লাস না মাইনাস? প্লাস প্লাস 2.3 ডিগ্রি বা 2.24ও বলতে পারে, যেটা ভালো লাগে। আর এল ল্যাকটিক অ্যাসিড, এটার ঘূর্ণন কোণ কত? এটার হলো -2.3 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করেন, যেটা বলা হয়েছিল, তাদের রোটেশন কেমন, তাদের ঘূর্ণন কোণ সমান, ঠিক না? দুইটারই 2.3, কিন্তু দিক কেমন হয়েছে? দিকটা কেমন? উল্টা দিকে না, বিপরীত দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ দিক। বুঝে গেছে? আচ্ছা, এবং মজার ব্যাপার কি জানেন, এই ভ্যালুগুলো কখনোই ডিফারেন্ট হবে না। মানে এটা যদি হয় 15 ডিগ্রি কোনো কারণে, তাহলে এটাও 15 ডিগ্রি হইতে হবে, কমও হবে না বেশিও হবে না, ঠিক আছে? কারণ কম বেশি হলে তারা কখনোই মিরর ইমেজ শো করবে না। কারণ আমরা যখন কোনো কিছু মিররে দেখি, তখন কি তাদের অ্যাঙ্গেল গুলা পুরো ইকুয়াল থাকে না সবকিছু? এই কারণে মিরর ইমেজ হইতে গেলে অবশ্যই তাদের অ্যাঙ্গেল গুলা ইকুয়াল হইতে হবে, নাহলে এগুলো মিরর ইমেজ আসবেই না। যাই হোক, আহ, এই দুইটা রিজন কি আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন লাস্টের 3 নাম্বার পয়েন্ট, এটা একটু বিদকুটে লাগতেছে জানি, যে সমমোলার মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়। সোজা কথা কি জানেন? সেটা হলো সমমোলার মিশ্রণটি কেমন হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। সমমোলার মিশ্রণটি, ওই কথাটা যেটা লিখছে ওটা হলো আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে ওর কোনো আচ্ছা বুঝাইতেছি, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। কিভাবে আলোক নিষ্ক্রিয় হবে? ধরেন আপনি, আচ্ছা আপনি এটা লিখে নেন, তোলা হয়েছে এতটুকু, এটা এটা তোলা হয়ে গেলে থামেন, আমি এটা বুঝাবো, বুঝেন তারপরে আচ্ছা লিখতে যাবেন, ঠিক আছে? ধরেন আপনি ডি ল্যাকটিক অ্যাসিড নিলেন 5 গ্রাম, আবার এল ল্যাকটিক অ্যাসিড, এটাও আপনি কতটুকু নেবেন? 5 গ্রাম। ইকুয়াল অ্যামাউন্টে নেবেন, হ্যাঁ, কমও না বেশি। এখন এদেরকে নেয়ার পর আপনি একটা টেস্ট টিউব নিলেন, টেস্ট টিউবের মধ্যে ডি ল্যাকটিক অ্যাসিড দিলেন, আবার এই পাশ থেকে এল ল্যাকটিক অ্যাসিড, দুইটা অ্যাসিড একসাথে দিয়ে দিলেন, এবং এদের পরিমাণ সমান। তার মানে কি এদের মোলারিটি কেমন হবে? সমান হবে, ঘনমাত্রা যদি পরিমাণ আমরা ইকুয়াল রাখি। হ্যাঁ, এখানে যদি 1 লিটার ওয়াটার থাকে, তাহলে 1 লিটারে আছে 5 গ্রাম, এটাও 1 লিটারে 5 গ্রাম, তাহলে এরা কি সমমোলার মিশ্রণ পেলাম কিনা? এই ব্যাপারটা কি এবার বুঝতে পারছি সমমোলার মিশ্রণ কেন বলা হয়েছে? হ্যাঁ আচ্ছা, তারপরে বলা হয়েছে সমমোলার মিশ্রণ, মানে তাদেরকে যখন মিক্স করবেন তখন এটা আর আলোক সক্রিয় হবে না। মানে একটু আগে কিন্তু এরা আলোক সক্রিয় ছিল, কেন? যখন আমরা ইন্ডিভিজুয়াল এক একটা যৌগ নিয়ে কাজ করতেছিলাম, তখন তারা কি ছিল? আলোক সক্রিয়। কিন্তু যখনই আমরা দুটাকে একসাথে করে দিব, মিক্স আপ করে দিব, তখন আমাদের কি হবে? আর এটা কি হবে না, আলোতে কোনো রিয়াকশন সে শো করবে না। কেন শো করবে না? কারণ একটা ছিল পজিটিভ, আরেকটা কি নেগেটিভ। ওই যে ইলেকট্রনের মতো পজিটিভ আর নেগেটিভ কি করে, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে ফেলবে। পজিটিভ 2.3 ডিগ্রি অ্যাঙ্গেল, আরেকটা -2.3 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দুইটাকে যদি আমরা যোগ করি কত পাবো? 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো না? দুইটা অ্যাঙ্গেল। এই কারণে তখন রোটেশন কত হবে? রোটেশন হয়ে যাবে বা ঘূর্ণন হয়ে যাবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এবার কি বুঝতে পারছি সমমোলার মিশ্রণ নিলে কেন আলোক নিষ্ক্রিয় হয়ে যেতেছে? ক্লিয়ার এতটুকু? এটাই মেইন হ্যাঁ ঝামেলা ছিল, আর কিছু না। তাহলে 3টা পয়েন্ট ক্লিয়ার কিনা? একটা হলো ডায়াস্ট্রম এনানসিওমার হতে গেলে এনানসিওমার আয়না, এটা মনে রাখবেন, এটা মাথার মধ্যে রাখতে হবে। এটা সব সময় মিরর ইমেজ দেখাবে। তারপরে এদের ঘূর্ণন কোণ কেমন হবে? সমান হবে, কিন্তু দিকটা কেমন হবে? বিপরীত হবে, ঠিক আছে? বা রোটেশন, দিক বা রোটেশনটা কেমন হবে? ঘূর্ণন, দিক কথাটা, আচ্ছা রামেশা, দিক কথাটা কেটে দেন, এটা সবচেয়ে ভালো হয় ঘূর্ণন কথাটা। ঘূর্ণন হবে বিপরীত। আচ্ছা, আর সমমূলার মিশ্রণটা কি কেমন হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয়। এই কথা, কতগুলো জিনিস জানলে আমাদের এনাফ।